হ্যাঁ সুজন, জি কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। শেষ করে দিছে তোকে, তাই না? হ্যাঁ, আমি নিতে চাইনি তোর ইন্টারভিউ। আমার লক্ষ লক্ষ যে বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা গণঅভ্যুত্থান করেছে তাদের মধ্যে বলছে যে স্যার, যারা ঘুম মানে আবার এটাকে আয়নাঘরও বলে, তারা ফেরত আসছে, সবাইটা দেখাচ্ছে, আপনার ভাইতে দেখাচ্ছে না। ওই ডিজিএফআইতে বলছিল ধরে নেওয়া যাওয়ার পরে যে আপনার ভাইকে নেয় নাই, কোনো ভাইকে নেয় নাই, আপনার অফিসের লোকদের নেয়নি, এগুলো নাকি আমি লুকিয়ে রেখেছি। তা আপনি না দেখালে তো ডিজিএফআই ওই কথাই বিশ্বাস করবে, এই জন্য আই কল্ড ইউ। ঠিক আছে, জি। তো ফাইন, আল্লাহর রহমত সব কিছু। সবচেয়ে বড় কথা, আমি কেন কথা বলতে চাই নাই, আল্লাহ বাঁচিয়ে ফেরত নিয়ে আসছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। তো এনিওয়ে, ইউ টেল মি, কি ঘটেছিল? শর্টকাট। প্রথমে আমাকে আমার বড় ভাই গিয়াসউদ্দিন খান আর কি ভাইজানকে ধরে নিয়ে যাওয়ার পর আমার বাসায় ওরা রেড করছিল, পায়নি আমাকে। কিন্তু পরের দিন আমাকে রাতেবেলা আমার বাসার সামনে রাস্তা থেকে ধরে নিয়ে যায়, নিয়ে হাত বাঁধে এবং বলে যে কিছু প্রশ্ন করে আপনাকে ছেড়ে দেব। পরে একটা গাড়িতে উঠায়, নোয়া গাড়িতে, এবং চোখ বাঁধে। বেঁধে অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমাকে নিয়ে যায় একটা হয়তো ক্যান্টনমেন্টের এরিয়াতে একটা গেটে, ওনাদেরকে আটকায়। ফলে ওই ভিতর থেকে যিনি বসেছিলেন উনি বলছেন যে বলো যে ড্রাইভারকে বলতে বললো যে আমরা ডিজিএফআই লোক, ভিতরে ঢুকবো। তারপরে আমাকে নিয়ে গেল র্যাব ওয়ানের ওই অফিসে। এখানে থাকলাম আমি 10 মাস 25 দিন। 10 months 10 মাস 25 দিন থাকলাম হিসাব করে। ওই পাশে ভাইজান বা অন্যান্য কেউ ছিল, টের পাইছিস? হ্যাঁ, আমার বড় ভাই যে গিয়াসউদ্দিন খানের ভাইজান, উনি ছিলেন পাশের রুমে। তার পাশে ছিল উকিল আশরাফ আলী। আশরাফ সাহেব আমার উকিল। হ্যাঁ, আজ আপনার উকিল। আর পিছনে ছিল এরশাদ এবং আকিদুল। ওরা কান্নাকাটি করতো, এটা সবসময় শোনা যেত। মানে ইউ ডিড নট সি, তুমি দেখোনি? তুই হলো দেখার কোনো সুযোগ নাই, মানে গলায় বুঝতে পেরেছিস? জি, গলায় বুঝতে পেরেছি। আর বাকিগুলো হয়তো জহুর সাহেব ওরা আরেকটু দূরে ছিল, অন্যান্য জায়গায়। মানে সবই র্যাব ওয়ানে, সব ওই জায়গায় ছিল। বুঝলি কি করে যে এটা র্যাব ওয়ান? এখানে ওই যে একে তো প্লেন উঠতেছে নামতেছে, সবসময় শব্দ পাওয়া যায়। তোর তো এলাকা চেনাই আছে সব, ওই এলাকায় তো আমি অনেকবার গিয়েছি। যেহেতু চোখ বাঁধা, বাট ফ্লাই উঠছে নামছে। ইয়েস, আন্ডারস্টুড। হ্যাঁ, রুমটা অন্ধকার ছিল? ওয়াজ देयर এনি লাইট? না, লাইট ছিল, বড় লাইট ছিল। আচ্ছা, এখানে ছিল লোহার রডের দরজা প্লাস কাঠের দরজা ছিল। কারণ পাশের লোক থেকে কাউকে নিয়ে গেলে, বাথরুম তো বাইরে, নিয়ে গেলে ওখানে আমাদের এই গেটটা লাগিয়ে দেয়, যাকে নিয়ে যায় তাকে যেন না দেখা যায় আর কি। তারপরে কেউ কোনো এসে কথা বলেছে বা ইন্টারোগেশন বা কিছু? না, এরকম এইখানে থাকার পর ওনারা আমাকে ওই প্রথম ধরার পর 3 দিন পর ইয়াতে নিয়ে যায় ডিজিএফআই হেড অফিসে। বুঝলি কি করে এটা ডিজিএফআই? তোর তো চোখ বাঁধা। চোখ বাঁধা, হাত বাঁধা, কিন্তু ওখানে যিনি কথা বলছিলেন একজন অফিসার, উনি বলছিলেন যে তুমি আমাকে চিনো, তোমার ভাই কর্নেল শহীদের বাসায় আমাকে অনেক দেখেছো, আমি ওনার 1 থেকে 1.5 বছরের জুনিয়র অফিসার। মানে আমার অত্যন্ত পরিচিত। আমাকে বললো তুমি আমাকে 1.5 বছরের জুনিয়র। 1.5 বছরের জুনিয়র মানে তো জেনারেল ওই লেভেলের। চিনতে পেরেছিস? না, ওনাকে চিনতে পারিনি আমি। মানে চোখ বাঁধা, এই জন্য চোখ বাঁধা, হাত বাঁধা, তারপরে চোখ তো 3 বার বাঁধছে, মানে 3/4। জি, যেন কোনো কিছু টের পাওয়া না যায় এরকম। উনি অনেক প্রশ্ন করলেন আপনার সম্বন্ধে, জিজ্ঞেস করলেন আপনার সম্পত্তি কি, কোথায় কি, সেভাবে সবকিছু জিজ্ঞেস করলেন। আমি বললাম যে এসব তো আমার চেয়ে আপনারা ভালো জানেন। আর উনি তো 2009 সালে চলে গেছেন ইংল্যান্ডে। উনি যদি সম্পদের কথা যেভাবে জিজ্ঞেস করলো, আমি বললাম আমার থেকে আপনারা ভালো জানেন, তার থেকে ভালো বলতে পারবে তারেক সিদ্দিকী। তারপরে উনি যদি এরকম কোন ব্যবসা, মানে বিভিন্ন বলতেছিল যে অনেক টাকা পয়সা আছে ওনার, এই আছে ওই আছে। তাই আমি বললাম এগুলো যদি থাকেই ওনার, তাহলে তো উনি বাংলাদেশেই থাকতেন। উনি তো তারেক স্যারের সাথেই ছিলেন একসাথে। তো উনি যদি লোভী হইতেন
বা লবি অফিসার হইতেন, তাহলে উনি তারেক স্যারের সাথে থেকে বাংলাদেশে বহুত কাজ হয়েছে সরকারি ভাবে, যেমন বিভিন্ন ধরনের কমিউনিকেশনের ইয়ে করছে, তারপরে এই ভিওআইপি বা সরকারি কাজ, ওই যে বিদ্যুৎ প্ল্যান দিছে বিভিন্ন, যে এগুলো তো উনি কিছুই নেয়নি। ফলে উনি তো চলে গেছে। উনি যদি লবি হইতেন বা উনি যদি করাপ্টেড অফিসার হইতেন, তাহলে উনি বাংলাদেশে থাকতেন, তারেক স্যারের সাথে থাকলে তো উনি বিলিয়ন বিলিয়ন ডলার কামাইতে পারতেন, আয় করতে পারতেন। ফলে উনি তো চলে গেছে। আর না, যেহেতু সে বললো আমি 1.5-2 বছরের জুনিয়র, সে আমার বিডিআর ঘটনা জানে, আমি পুরস্কার প্রাপ্ত জানে, আর আমার ট্যাক্স দেওয়ার ফাইল আছে, কোটি কোটি টাকা ট্যাক্স দিয়েছি, আর প্রজেক্ট হলে তো অফিস আদালত থেকে দেখতে পারবে। আর সেই অফিসার যদি আমার বাসায় এসে থাকে, তারা জানে অনেক অফিসার আমাকে অফার করেছে সরকারি প্রজেক্ট নিতে। আমি বলছি বাবা, সরকারি প্রজেক্ট নিব না, সৎভাবে কাজ করলেও এরা একদিন, এদের জানার কথা, এদের জিজ্ঞেস করছে কেন? সেটাই আমি বললাম যে আপনারা তো ভালো জানেন, আপনারা ভিতরে আছেন, সরকারের সাথে আছেন। উনি যদি করাপ্টেড হয়, আপনারা তো ভালো করে জানেন। ওনার কাছ থেকে খবর নেওয়ার তো দরকার নেই, আমাকেও জিজ্ঞেস করার দরকার নেই আপনারা নিজেরাই ভাবে জানতে পারেন। ফলে অনেক কথাবার্তা বলার পর উনি শেষ বলতেছে, তোমাকে আমি এখন ছেড়ে দেব যদি তুমি তোমার বড় ভাই কর্নেল শহীদুদ্দিন খানের তার সম্বন্ধে, তার স্ত্রী এবং কন্যাদের সম্বন্ধে যদি নোংরা ভাষায় কথা বলো আগামীকালকে দুপুর 12টার মধ্যে প্রেস ক্লাবে, যে তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো। তখন আমি বললাম যে আমাকে আপনি 2টা দিন সময় দেন। তারেক স্যারের সাথে তো আমার একটা ভালো সম্পর্ক ছিলই, কথাবার্তা বলেছি ভাইয়ের মাধ্যমে। তো ওনাদের মধ্যে যে প্রবলেমটা আছে আমি চেষ্টা করবো সমাধান করার, সেটা আমি ওনার কাছে রিকোয়েস্ট করলাম। তখন উনি বললেন যে তুমি তোমার ভাইয়ের সাপোর্ট করতেছো, তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না, তুমি এভাবেই থাকো। আমার পরিচিত অফিসার, এদের উপকার করেছি। তারেক সিদ্দিক, তোরা তো তখন তেমন যোগাযোগ ছিল না, যেহেতু ইউ আর বিজি উইথ স্মল গার্মেন্টস। তো মনে হয় তোর গার্মেন্টসটা ওরাই ধ্বংস করেছে আমার মনে হচ্ছে। না, ওরা আমার 2012 সালে গার্মেন্টস এর ভিতরে আমার যে জিএম পিএম বা মার্চেন্ডাইজার ছিল, ওয়ার্কার টোটাল সেটটাই ইন্ডিয়ান সেট বা ওদের ডিজিএফ এর সেট ওটার ভিতরে ঢুকে দিয়েছে, যাতে আমার ব্যবসাটা ধ্বংস হয়ে যায়। তাই হলো, এবং মামলাও দিল, ওয়ারেন্ট হলো। ছোট গার্মেন্টস, তোর ভাবি তোকে দিছে টাকা, আমার তো টাকা পয়সা নাই। জি, ভাবির থেকে তো আমি নিয়ে এটা স্টার্ট করেছিলাম। এবার একজন আনসারের লোক দিছিল ওনার ওইখানে ওই গার্ড হিসাবে, মানে আমি কি করি না করি সেগুলো জানার জন্য। ও মাই গড, এত বড় ক্রিমিনাল। এখনো দেখি অনেকের ভাষা আছে যে তারেক সিদ্দিকের সাথে আমি মানি লন্ডারিং করছি। আমি রিমাইন্ড করছি তাদেরকে, যারা মানি লন্ডারিং কথা বলছে, এগুলোর দলিল পত্র দিয়ে প্রমাণ করতে হবে ভবিষ্যতে, যে প্রচ্ছয় লিমিটেড কোনো করেছে কিনা, বা আমার মাধ্যমে কোনো মানি লন্ডারিং হয়েছে কিনা, এগুলো তো প্রমাণ থাকবে। এই সরকার ব্যাংকে থাকবে, বাংলাদেশের থাকবে, এবং কোন কোন প্রজেক্ট করেছি। আমাকে তো জানিস আইসিএক্স দিয়েছিল শেখ হাসিনা, ওই যে টেলিফোনে ভিআইপি করে 2009। আমি তোদের জানা আছে, আমি বলেছি আমি সরকারি প্রজেক্ট নেব না স্যার, এটা ক্যান্সেল করে ফেলে। হাসিনার সময় যারা আমার বিপক্ষে মিথ্যা কথা বলতে, এখনো কিছু কিছু লোক বলছে, তার মানে কি এই সরকারটা কি তাহলে হাসিনার বি টিম? আমি এখন সেটা বলতে চাচ্ছি না, আমি সেটা বলতে চাচ্ছি না। এটা প্রমাণ আমার কাছে আছে, আমি আরো কিছুদিন সময় দিচ্ছি। তার কি নেক্সট? সরি, ইউ কন্টিনিউ, আমি শুনতে চাই। 2020 সালের রোজার সময় 18 রোজার পর আমাকে মানে বেদম প্রহার করে ওরা। কখন? বন্যা। তুই কি ফাস্টিং ছিলি, রোজা ছিলি তুই? আমি তো রোজা, কন্টিনিউয়াস রোজা, এবং ওই রোজার মধ্যে আমার কলেরা হয়েছিল। ফলে ওরা হ্যান্ডকাপ লাগিয়ে রাখে, আমি ওই রাত্রেবেলা হ্যান্ডকাপটা খোলা ছিল, বারবার টয়লেটে যাচ্ছিলাম, আবার বমি করতেছিলাম। তাই যখন ওরা ওই কি বলে রাত্রেবেলা খাবার দিতে আসে ওই সেহরে, তখন এসে দেখে আমি খুব দুর্বল ছিলাম। তো ওরা যখন গেট খোলার আগে নিজে চোখ বাঁধতে হয়, তারপরে এক হাতে তো লাগানো থাকে আপনার হ্যান্ডকাপ, আর এক হাতে লাগিয়ে ওরা যে গেট দিয়ে ঢোকে তার উল্টা দিকে তাকে হাত উপরে রেখে থাকতে হয় যতক্ষণ, আধা মিনিটের মতো। ওরা আগে যে বক্সটা দিয়ে গেছিল ওটা নিয়ে যায়, নতুন খাবারের কি ধরনের খাবার, পানি এগুলো কেমন ধরনের ছিল? পানি তো ওই যে প্রথম 3 বছর আমাকে ওই লাইনের পানি খাওয়াইছে, এই আর্সেনিক যুক্ত খাবার। আমার শরীর যদি দেখানো যায়, আপনি দেখতে পারবেন যে সারা শরীরে একজিমা, এই যে হাতেও আপনি হয়তো দেখতে পারতেছেন
এগুলা খুব গভীর ভাবে। এখন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা সবাই জানতে পেরেছেন, আয়নাঘর থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ব্রিগেডিয়ার আমান আজমি। ব্রিগেডিয়ার আমান আজমি যে তথ্যগুলো দিল, এই তথ্যগুলো যদি শুনে থাকেন তাহলে সবাই অবাক হতে পারেন যে শেখ মুজিবর এতটা খারাপ ছিল। প্রিয় দর্শকবাসী, চলুন আমরা ব্রিগেডিয়ার আমান আজমি কি বলছে সেটা বিস্তারিত শুনে আসি। তিনি বলছেন, আয়নাঘর থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন ইতিমধ্যে। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি। আজ মঙ্গলবার বেলা 11টার দিকে তিনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন কথাবার্তা বলেন এবং তিনি বিভিন্ন মতামত দেন এবং তিনি বলেন যে স্বাধীনতায় আমরা জানি 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 30 মিলিয়ন। সেখানে মুজিবর ভুলভাবে মানুষের ব্যাখ্যা দিয়েছিল। আসলে 30 মিলিয়ন মানুষ শহীদ হয় নাই, তার থেকে বেশি মানুষ শহীদ হয়েছিল, বা 30 মিলিয়ন মানুষের কম মানুষ শহীদ হয়েছিল। কয়েকটি দাবির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস জ্ঞান জনগণের মাঝে ভুল তুলে ধরা হয়, জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয়, দেশের সংবিধান যেন নতুনভাবে লেখা হয়, যারা দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছে তাদের যেন সম্মানিত করা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধ নিয়ে ব্রিগেডিয়ার আজমি বলেন, শেখ মুজিবুর রহমান কোনো রকম জরিপ ছাড়াই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা প্রকাশ করেন। একটা যুদ্ধ কত মানুষ মারা গেলেন তার কোনো সঠিক কথা এ জাতি এখনও জানে না। শহীদের সংখ্যা নিয়ে একটা জরিপ হয়েছিল উল্লেখ করে ব্রিগেডিয়ার আমান আজমি একটা জরিপ হয়েছিল, সেখানে 2,86,000 শহীদের সংখ্যা জানা গেলেও শেখ মুজিবুর রহমান 3 লাখ বলতে গিয়ে ভুলে 3 মিলিয়ন বলে। সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার আজমি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয়, বর্তমানে যে জাতীয় সঙ্গীত চলছে তা ভারতীয়।